সাডেন ট্রিপ এখানে হায়াত রেসিডেন্সি কলকাতা আমরা এসছি। সো আমাদের এখানে আজকে হোটেল ঘুরে দেখার প্রোগ্রাম আছে, তো সেটাই করছি, ভিডিওস আপলোড করব। তোমরা প্লিজ দেখো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো কেমন লাগলো তোমাদের। এবং আমরাও ভীষণ এনজয় করছি, পেছনে আমার ফুল টিম দাঁড়িয়ে আছে, সব আমার বন্ধুরা। তো চলো নেক্সট। বন্ধুরা, প্রিয়াঙ্কা পিউশন ফ্যামিলি থেকে প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটাতে আমি 3টে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামগুলোকে অ্যাটাচ করে একটা লং ভিডিও বানাচ্ছি, কেননা প্রত্যেকটা ব্লগ ছোট ছোট, তো সবকটাকে অ্যাটাচ করে বানালে একটু ব্লগটা দেখতে সুন্দর লাগছিলো। তো লাস্ট পর্যন্ত এটাই ডিসিশান নিয়ে এই ব্লগটা রেডি করছি। এই ব্লগটা পুরোটাই অ্যাকচুয়ালি আমাদের যে রেনবো মান্থ বা প্রাইড মান্থ আমরা যেটা বলি, LGBT কমিউনিটি কিউ, তো এর একটা যে আমরা সেলিব্রেট করি, সেলিব্রেশন হয়, তো সেই সেলিব্রেশনের কিছু অংশ আমি তোমাদেরকে আজকে তুলে দেখাবো। LGBT কমিউনিটিকেও আমার ভীষণ কাছের কমিউনিটি, এই মানুষগুলো আমাকে ভীষণ ভালোবাসে। তারা জাজ করে না যে আমি কোথা থেকে এসেছি, কীভাবে এসেছি, কেন এসেছি, তারা শুধুমাত্র ভালোবাসা দিতে জানে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো। প্রথম প্রোগ্রামটা ছিল আমাদের হায়াত রেসিডেন্সিতে কলকাতাতে, হঠাৎ করেই প্ল্যান হয়েছিল। তো আমাকে আর পিয়ুষকে ইনফর্ম করা হয়েছিল যখন আমরা সত্তর রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তো আমাদের সাথে বিধাননগর থেকে দেখা হয়েছিল শ্রাবণে আমাদের কমিউনিটি ভাই। তো ওর সাথে দেখা হয়ে আমরা সবাই মিলে এসে পৌঁছেছিলাম, এবং আসার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করা হয়, এবং আমাদেরকে বলা হয় যে আমরা এবার পুরো জায়গাটা ঘুরে দেখব। রঞ্জিতাদি এসে পৌঁছেছিলেন একটু লেটে, তো ওনার আসা অবধি আমরা ওয়েট করছিলাম। রঞ্জিতা সিনহা আমাদের কমিউনিটির অনেক বড় মানুষ এবং অনেক বড় মনের মানুষ, কারণ উনি যেভাবে আমাদের কমিউনিটির মানুষদের নিয়ে সব কিছু বুঝে শুনে এবং সব কিছু চলতে পারেন, সেরকমভাবে হয়তো কম মানুষই আছেন আমাদের কমিউনিটিতে যারা আমাদেরকে বোঝে বা আমাদের ব্যাপারে ভাবনা চিন্তা করেন। ওনার উদ্যোগেই এই হায়াতের প্রোগ্রামটা হয়েছিল, এবং আমাদের এক ট্রান্স ভাই আছে যার নাম হচ্ছে রায়ান। ও এই হায়াতের আন্ডারে ট্রেনিং নিয়ে 6 মাসের একটা লং ট্রেনিং নেওয়ার পর সে এখানে পার্মানেন্ট হয়ে যায়। এবং আমি সত্যি আপ্লুত যে আমরা আসার পর থেকেই প্রত্যেকটা স্টাফের কাছ থেকে শুধু ওর নামে প্রশংসা শোনা যাচ্ছিল। রঞ্জিতাদিও ভীষণ হ্যাপি ছিলেন, কারণ ট্রেনিং পিরিয়ডটা ইজ লং পিরিয়ড, সেখানে সেরকমভাবে কোনো রকম টাকা পয়সার ব্যাপার ছিল না, শুধু যাতায়াত খরচাটুকু দেওয়া হতো, এছাড়া কোনো রকম কোনো কিছু স্যালারি সিস্টেম নেই। তারপরেও ও 6টা মাস কন্টিনিউ ট্রেনিং করে তারপরে এখানে সে পার্মানেন্টলি অ্যাপয়েন্ট হয়। এবং আমাদের সেলিব্রেশন ছিল প্রাইড মান্থের, তো আমরা প্রাইড মান্থ সেলিব্রেশন করার আগে হোটেলটা ঘুরে দেখার একটা প্রোগ্রাম ছিল। তো তোমরা দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে, এটা ওনাদের যে লাউঞ্জ এরিয়া, সেই এরিয়াটা। এবং আমি ফার্স্ট টাইম এসেছিলাম হায়াতে, এর আগে আমি কোনোদিন আসতে পারি। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছলাম বার কাউন্টারে। তো বার কাউন্টারে এই যে তোমরা বক্সের মধ্যে একটা ছোট্ট ড্রিঙ্ক দেখতে পাচ্ছ, যেটা আমরা পাতি বাংলা ভাষায় বলি মদের শিশি, সেটা অ্যাকচুয়ালি 5 ml এর প্রাইস হচ্ছে 30,000 টাকা। তো এটা ভীষণ এক্সপেন্সিভ ড্রিঙ্ক এখানকার, এবং এটা পুরো বার এরিয়া এবং সমস্ত রকম ভীষণভাবে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আমি বলবো প্রত্যেকটা জিনিস ভীষণভাবে নিট অ্যান্ড ক্লিন, প্রত্যেকটা শেফ সুন্দরভাবে ড্রেসেন আপ করা, প্রত্যেকের মাথায় সাদা টুপি। এবং আমি শুনে ভীষণ অবাক হলাম যে হায়াতের ভেতরে যে সমস্ত যারা আসে তাদের জন্য সব কিছু হায়াতের ভেতরে তৈরি করা হয়, সেটা মিষ্টি পর্যন্ত, কারণ মিষ্টিটাও এরা এখানে রেডি করে এবং তারপর তারা ক্লায়েন্টদের সার্ভ করে। কোনো কিছু বাইরে থেকে আসা হয় না। প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা আলাদা আলাদা ম্যানেজার আছে, প্রত্যেক জায়গায় আলাদা আলাদা স্টাফ আছে, এবং প্রত্যেক কজন স্টাফ ভীষণভাবে মেনটেন্ড, এবং সবাই এত ভীষণভাবে পোলাইট, আমাদের সাথে কথা বলছে, ফটো ক্লিক করছে। মানে সত্যি দিনটা আমার কাছে সত্যি স্মরণীয় হয়ে থাকবে।
যখন এসে পৌঁছালাম হোটেলের এই অঞ্চলটাতে, তখন সবাই এসেছিল, বড় বড় স্যাররা যারা এই হায়াতের বিভিন্ন ডেজিগনেশনে আছেন, তারা এসে নিজেরা আমাদেরকে তাদের পরিচয় দিচ্ছিল, আমাদের কাছ থেকে জানতে চাইছিল যে আমরা কি করি বা আমরা কোথা থেকে এসেছি। এবং তারপরে সবাই মিলে আমরা বাইরে গেছিলাম ফটো ক্লিক করার জন্য, বিকজ স্টাফেরা সবাই চাইছিলেন আমাদের সাথে পিকচার ক্লিক করার জন্য। এবং যখন আমি বেরিয়ে গার্ডেনের দিকে গেলাম, তখন ওখানেও দেখলাম যে একটা বুফে সাজানো হচ্ছে। তোমরা দেখো, প্রত্যেকটা জিনিস ভালোভাবে কভার আপ করা, যেন বাইরের কোনো ধুলোবালি সেটার মধ্যে না লাগে। এবং আমরা সবাই বেরিয়ে যাচ্ছিলাম গার্ডেনের দিকে। বিশ্বাস মানে করাতে পারছিলাম না নিজেকে যে আমি এত বড় একটা জায়গায় এসেছি এবং এত মান সম্মান পাচ্ছি, এবং ভীষণ ভালো লাগছিল। রায়ানকে দেখে ভীষণ প্রাউড ফিল হচ্ছিল, বিকজ ও সত্যিই আমাদের গর্ব যে ও এখানে থেকে প্রত্যেকের মুখে ওর নামে সুনাম, প্রত্যেকে ওর নামে প্রশংসা করছে, এবং ওর থ্রু দিয়ে আজকে আমরাও এত প্রশংসা পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। তো দেখো, সবাই আমরা ফটোশ্যুট করতে ব্যস্ত, সবাই দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম। কিছুর মধ্যেও আমি সব থেকে বেশি যেটা ভালো লেগেছে, যেটা হচ্ছে পিয়ুষের এই হাসি মুখটা। আমি সব জায়গায় যাই, সেখানেই এই পিয়ুষের এই সুন্দর হাসিটা ক্যাপচার করার চেষ্টা করি। সবাইকে বলছিলাম যে আমার ইউটিউব চ্যানেলের জন্য তোমরা পোজ দাও, সবাইকে হাই বলো। তো সবাই পোজ দিচ্ছিল, হাই করছিল। মানে সত্যি ভীষণ 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 ভালো কেটেছে সেই দিনটা, মানে সত্যিই ভীষণ ভালো কেটেছে এই দিনটা। আমাদের সব ট্রান্স ব্রাদারদের সাথে আমাদের অনেক প্রিয় রঞ্জিতা সিনহা এবং শিবাংশ ঠাকুর দুজনেই, রঞ্জিতা সিনহা এবং শিবাংশ ঠাকুর দুজনেই আমাদের কাছে ভীষণ আইডিয়াল একজন কাপল। ওনাদেরকে দেখে আমরা বুঝি যে কীভাবে মানিয়ে নিয়ে থাকতে হয়। তো আমরা এসেছিলাম গ্রাউন্ড ফ্লোরে, যেখানে সমস্ত রান্না বান্নার কাজ হতো হায়াতের। তো এখানে এসে আমরা ভেতরে ঢুকে দেখছিলাম যে সব কিছুতে কোথায় কী হয় না হয়। তো আমরা যাচ্ছিলাম ভেতর দিকে, আরেকটু ভেতর দিকে যখন ঢুকলাম তখন দেখলাম যে পরপর সব কিছু সাজিয়ে রাখা রয়েছে। তোমরা দেখো, আশেপাশে সব কিছু সাজিয়ে রাখা রয়েছে, এবং কতটা নিট অ্যান্ড ক্লিন এখানে সব কিছু জিনিসপত্র থাকে। তো ওই জন্যই মনে হয় এটা সব থেকে হায়েস্ট রেটিং হোটেল ইন দ্য কলকাতা। তো আমরা এসে পৌঁছেছিলাম আরেকটা লাউঞ্জে, যেখানে অলরেডি একটা সেমিনার চলছিল এবং তারই প্রিপারেশন চলছিল বাইরের দিকে। তো আমরা এসেছিলাম এবং আমরা দেখছিলাম ঘুরে যে সব কিছু ভীষণভাবে প্রপারভাবে রাখা, এবং ওখানকার স্টাফেরা সবাই মিলে রেনবো কিছু পোস্টার তৈরি করেছিল, যেগুলো দিয়ে আমরা এখানে অনেক ফটোশ্যুট করেছি। তোমরা দেখো, আগে দেখতে পাবে। বন্ধুরা, আমরা সবাই সিঁড়ির ওপর পোজ নিয়ে অলরেডি দাঁড়িয়ে গেছিলাম, এবং এই প্রপার্টিসগুলো ওরা তৈরি করেছিল আমাদের জন্য, যেটার মধ্যে আমরা ফটো তুলছি। রেনবো ব্যানারগুলো নিয়ে ফটো তোলার জন্য ওখানকার স্টাফেরাও ভীষণ এক্সাইটেড ছিল, এবং আমরাও ভীষণ এক্সাইটেড ছিলাম। আমরা সবাই ফটোশ্যুট করার পর ওখান থেকে বেরিয়ে গেছিলাম, এবং
আবার হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালাম আরেকটা সেকশনে। দেখো আমি দেখতে পাচ্ছিলাম যে এখানে বিশাল জায়গা জুড়ে এই পুরো হোটেলটা, এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেকশানে প্রত্যেকটা স্টাফ ভীষণভাবে মেনটেন, ভীষণভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার রেডি করা থেকে শুরু করে টোটাল হোটেলের ক্লিনিং প্রসেস, প্রত্যেকটা জিনিস ভীষণভাবে ক্লিন। আমি সব থেকে আগে এটা চোখে পড়ছে যেটা ক্লিন। দেখো তোমাদের এইখানে আমি দেখাবো যে এখানে কিছু পোর্শানে সেই সব মানুষদের ফটোগুলো রাখা যারা এই হোটেলটাকে আগে এগিয়ে নিয়ে যেতে অনেকভাবে হেল্প করেছে, এবং তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হচ্ছে তাদের পিকচার্স এখানে রাখা, এবং তাদেরকে সারা জীবন মনে রাখা হবে। সার জন্যই ওদেরকে এখানে এরমভাবে সম্মান দেওয়া হয়েছে। টার্গেট টু উইন দেখো লেখা রয়েছে। তো টার্গেট অ্যাচিভ করা সত্যি একটা অন্যরকম ফিলিংস। দেখো সবার মাথার উপরে একটা করে স্টার দেওয়া, এবং তাদের ফটোস দিয়ে তাদেরকে মেনশন করা যে তারা কি কাজ করেছে এবং কেন তারা এই স্টারগুলো পেয়েছে। এখান থেকে এখানকার সব স্টাফরা ড্রেস পায়। তো এটা ড্রেসিং কাউন্টার, এবং এই কাউন্টারেই কাজ করে হচ্ছে আমাদের ট্রান্স ভাই রায়ান। তো এই ডিপার্টমেন্টটা পুরোটাই ও সামলায়। আমি দেখাবো রায়ানকে তোমাদেরকে। এই যে ছোট্ট ভাইটা দাঁড়িয়ে আছে সাদা রঙের ড্রেস পরে, এই হচ্ছে রায়ান, এবং এই দেখায় পুরো ড্রেস নেওয়া সব কিছু। এবং সত্যিই খুব স্ট্রাগল করেছে, সত্যি মানে আমাদের যারা ট্রান্স কমিউনিটিতে আমরা যারা থাকি তাদের লাইফটা তো সত্যিই ভীষণ স্ট্রাগলফুল। তারপরে তাদের কাজের জায়গা তো প্রচণ্ডভাবে স্ট্রাগল ফেস করতে হয়। বাট হায়াত একটা এমন একটা ওয়ার্কিং প্লেস যেখানে আমাদের ট্রান্স কমিউনিটিকে চান্স দেওয়া হচ্ছে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য। দেখো এটা হচ্ছে স্টাফেদের লাঞ্চ এরিয়া, এবং সবথেকে ভালো ব্যাপার যে এখানে কোনো স্টাফকে খাবার নিয়ে যেতে হয় না, এনাদের খাবার হোটেল প্রোভাইড করে, এবং এত সুন্দর পরিবেশে বসে তারা লাঞ্চ করে, এবং লাঞ্চে তাদের ভেজ ননভেজ সবই আছে। বার হিসেবে সেগুলো চেঞ্জ হয়, এবং দেখে ভীষণ ভালো লাগছিল যে স্টাফেদেরকেও কেউ এত ইম্পর্টেন্স দেয় কোনো হোটেল। তো এটা ভীষণ দেখে আমি তো ভীষণভাবে দেখে হ্যাপি ছিলাম। তো বন্ধুরা এই জায়গাটায় বসে রায়ান কাজ করে, এবং এই পুরো ডিপার্টমেন্টটা রায়ান হ্যান্ডেল করে। এই যে আমাদের ছোট্ট ভাই ভীষণ হাসি খুশি ভাই, এবং যখন ওকে প্রথম দেখেছিলাম ও ভীষণ ইম্যাচিওর ছিল, সবসময় একটা হাসি মুখ, কিন্তু এখন যখন ওকে আমি অনেক দিন বাদে দেখছি ভীষণ ম্যাচিওর, ভীষণ শান্ত, সব কিছু কীভাবে ভালোভাবে হ্যান্ডেল করতে হয় সেই সবটুকু নলেজ নিয়ে ও এত বড় হোটেলে কাজ করছে। তো আমরা ফিরে যাচ্ছিলাম আবার আমাদের মেন জায়গায়। সেটা যাওয়ার জন্য আমরা এই দরজার ভেতর দিয়ে ঢুকলাম, এবং আবার আমরা এসে পৌঁছলাম হোটেলের মেন জায়গায় যেখানে আমাদের অ্যাকচুয়াল সেলিব্রেশনটা ছিল। তো হোটেল থেকে রেডি করা হয়েছিল আমাদের জন্য এই সুন্দর কেকটা, যেটা আমরা সবাই মিলে ধরে কাটিং করেছিলাম, এবং কিছু খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। এবং সবথেকে ভালো লাগছিল ওনাদের বিহেভিয়ার, মানে ওনারা এত ভালো বিহেভ করছিলেন, এবং পুরো জায়গাটা রেনবো করে সাজানো ছিল। এবং এলজিবিটি কমিউনিটির সাথে ফ্রেন্ডলি, এখানকে আমরা হায়াত দিল্লিতেও সাথে কথা বলছি, ওখানেও কিন্তু কলকাতা প্রথম যারা আমরা কাজ করেছি হায়াতের সাথে এবং স্টাফেদের সাথে কোলাবোরেশনে, যে ট্রান্স ফ্রেন্ডলি, যেহেতু এলজিবিটির মধ্যে ট্রান্স সব থেকে ভিজিবল আমরা বলেছি আর সব থেকে বেশি ওই জন্যে সুন্দরভাবে কাজ হচ্ছে। আর এই পুরো জায়গাটায় জাস্ট লাইক আমার ভালো মানে আমার ভাইয়ের মতো, সেই জন্য কমিউনিটিকে ধরে 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 প্লেয়ার এরা সবাই তোমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও তোমরা যারা কাজ করবে এটা মাথায় রেখো, যেখানে আমরা কাজ করবো ডেডিকেটেডলি যদি আমরা কাজ করে কমিউনিটিকে যদি আমরা ফিরিয়ে গিয়ে বলতে পারি যে না আমরা কিছু করলাম, জাস্ট লাইক রায়ান কিন্তু ডেডিকেটেডলি কাজটা খুব নিয়ম নিষ্ঠা দিয়ে করে। এটা কিন্তু এটার জন্য আমিও প্রাউড ফিল করি যে আমার হোমের একটা ছেলে অন্তত কাজ করছে। আরও ভবিষ্যতে আমি অনন্যাকেও বলবো
যা জায়গা তোমাদের হয়েছে জায়গা শেখো। আরো অনেক ছেলেমেয়েরা ইন্টারেস্ট দেখাচ্ছে, যেখানে লেগে থাকতে হবে। কাজে যদি লেগে থাকো তুমি জানবে কাজ তোমাকে ভালোবাসে, আর এটা তো একটা পরিবার। আর আমরা তো চাই আমাদের কমিউনিটি, ইন্ডাস্ট্রি, আরো অনেক ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রির সাথেও আমাদের কাজ হবে। এগিয়ে চলো, আমরা তো আছি পাশে। এই সুযোগগুলো তো আমরা পাইনি, আমাদের সময় আমরা মুভমেন্টই করে গেছি। আজকে সেই ওপেন হচ্ছে দরজা, আর তোমরা হচ্ছে তার প্রথম সারির নেত্রী বা নেতা যারা তোমরা কাজ করবে। তোমরা যদি করো তাহলে ঠিক এগিয়ে যাবে। আরো ব্যাগি আছে, এইগুলো আপনি সেদিন গেছিলেন, আপনার হাতে দিতে পারি। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। आप लोगों ने इतना अच्छा सा मौका दिया। आज प्राइड मंथ को और भी सुंदर से हम लोग आपको यहाँ पे आकर जाना महसूस किया, और आप लोग जो LGBT कम्युनिटी के साथ इतना फ्रेंडली काम कर रहे हैं, इसके लिए भी बहुत थैंक यू सो मच। सर सबाई मिले हाथ। সবাই মিলে হাত। Smile. Congratulations. फुल एम्प्लॉई है, करेक्ट? बहुत तारीफ होती है, बहुत गेस्ट लिख के जाते हैं उसके बारे में कि बहुत अच्छा है, बहुत करेक्ट है। ये है इनकी मेंटर। अभी का लहर भी था तो हम करेंगे, डटे रहेंगे, क्योंकि कोई भी इंडस्ट्री में, परिवार में भी बहुत जगह होता है, पर टिके रहना बहुत मुश्किल है। और हमारे जैसे इंसानों को कोई भी जगह में टिका के रखना, वो भी आप लोग का हमारे कामयाबी है। LGBT कम्युनिटी, हर तरह ट्रांसजेंडर कम्युनिटी, हम लोग का ना, हम अनन्या को दोष नहीं दे रहे हैं। अनन्या की गलती थोड़ी है, हाँ, इसमें मजा क्या नहीं आया उसको। मजा के लिए बात नहीं है। हम लोग पे क्या होता है, हम लोग दुनिया ज़्यादा देख लेते हैं छोटी उम्र में। तो इसमें क्या होता है, अनन्या जैसे और भी अनन्या है जो लोग डिमोटिवेट कर देते हैं। थोड़ा सा वो इतना अच्छा से सीख रहा था, इतना अच्छा से हम भी उनको मेंटेन कर रहे थे। सर प्लीज वन। आ जाओ एक शब्द नीचे करो थोड़ा। नहीं आ रहा है, प्लीज आ जाइए। मैं आ जाऊंगा, मैं एक तो प्लीज। शिवांग सचिन ज़्यादा তো ফটো সেশন হয়ে যাওয়ার পর আমরা গেছিলাম ফুড কোর্টের দিকে। এই সমস্ত প্রিপারেশনগুলো স্পেসিফিক্যালি আমাদের জন্য আজকে রেডি করা হয়েছিল, যার মধ্যে বিভিন্ন রকম আইটেমস ছিল। আমি তো অর্ধেক আইটেমসের নামও জানি না, বাট খেতে অসাধারণ। ইটস ভেরি ইয়ামি, ভেরি ডিলিশিয়াস। এটাও একটা ফুড কোর্ট সেকশন, এবং প্রত্যেকটা জিনিস আবার এগেন নিট অ্যান্ড ক্লিন। এবং এই বয়ামগুলোতে এই জিনিসগুলো যেগুলো ভরা ছিল, সেখানে লেমন ছিল, চিলি গার্লিক ছিল, এবং ভেতরে একটা তন্দুর ছিল, তার মধ্যে কিছু অলরেডি কুক হচ্ছিল, তো সেটার একটা ডিলিশিয়াস স্মেল বেরোচ্ছিল। প্রত্যেক রকমের ওয়াইন এখানে রাখা, এবং প্রত্যেকটা ব্র্যান্ড, ভীষণভাবে নামকরা ব্র্যান্ডের ড্রিঙ্কস রাখা, কেননা ক্লায়েন্টরা যেরকমভাবে চায় সেরকমভাবে প্রত্যেকটা জিনিস তাদেরকে সার্ভ করতে হয়। এবং এই ব্যাপারগুলো স্পেসিফিক্যালি ভীষণ খেয়াল রাখতে হয়। যিনি আমাদের পুরো হোটেলটা ঘুরিয়ে দেখেছেন, তার সাথে যখন কথা বলছিলাম তখন জানতে পারলাম যে প্রত্যেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এখানে ফুলফিল করা হয়, যাতে তারা বারবার ধরে আসে, বারবার ধরে ভিজিট করে। এটা তাদের পুরোটাই রিসেপশন এরিয়া। এখানে বসে আমরা অনেক ফটোজ তুলেছি। তোমরা যদি আমার ফেসবুকটা একটু ফলো করো, দেন দেখতে হবে এখানে আমার আর পিয়ুষের প্রচুর ফটো আছে। এবং আমরা লা কুচিনাতে
সেলিব্রেট করছিলাম এবং এখান থেকে বেরিয়ে আরেকটা ফুড কোর্ট আছে। আর সত্যি মানে পরিবেশটাও ভীষণ ভালো ছিল। আমরা প্রচুর 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 ফটো তুলেছি এবং দেখো এখানে এই ছোট্ট গাড়ির মধ্যে বিভিন্ন রকমের আম রাখা, যেখানে ছোট সাইজের আম থেকে বড় বড় সাইজের আম পর্যন্ত আছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা দাম আছে। দেখো এত বড় আম কোনোদিন সত্যি আমি দেখিনি এর আগে। তো আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে ছিল এবং আমরা জাস্ট একটু লাস্ট টাইম ঘুরে দেখছিলাম এবং আমাদের প্রোগ্রাম এখান থেকে শেষ হয়ে গেছিলো। হায়াতে আমার ফার্স্ট টাইম আমি এসেছি আর ভীষণ এনজয় করলাম পুরো ট্যুরটা। আর প্রোগ্রাম শেষ করে আমরা বিধাননগর থেকে ট্রেন ধরে সোজা বাড়ি এসে পৌঁছেছিলাম এবং পরের দিনই আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল। তো ওয়েলকাম টু নেক্সট ডে। আমাদের যাওয়ার ছিল ব্রিটিশ কমিশন, হাই কমিশন, যেটা ইনভিটেশন এসেছিলো বাপ্পাদিত্যদার তরফ থেকে। বাপ্পাদিত্যদা আমাদের কমিউনিটির আরেকজন বড় মানুষ এবং আমি পরেছিলাম একটা সিম্পল কাঁথা স্টিচের শাড়ি এবং পিয়ুষ একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কম্বিনেশনে ড্রেস পরেছিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেদিন সকাল থেকে, প্রচণ্ড বৃষ্টি। তো কিন্তু যেহেতু যেতে হবে তো এনিহাও বেরোতে হবে। তো আমি আর পিয়ুষ ছোট্ট একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটা ভিডিও করে আমরা বেরিয়ে গেছিলাম এবং আমরা বাসে করে যাচ্ছিলাম 78/1 বরানগর মেট্রো স্টেশন অবধি। তো মেট্রো স্টেশন দিয়ে গেলে এটা কাছে পড়তো, তো আমরা মেট্রোর জন্য ওয়েট করছিলাম এবং মেট্রো এসে পৌঁছায়নি তখনও। তো আমি তখনও একটু ভিডিও করেছিলাম। যাই হোক, মেট্রো থেকে নেমে আমরা হাঁটা শুরু করেছিলাম। একটু হেঁটে যেতে হতো বিকজ এটা অনেকটাই মেট্রো স্টেশন থেকে একটু দূরে। তো যখন আমরা এসে পৌঁছালাম তখন অলরেডি ডিসকাশন শুরু হয়ে গেছে। বাপ্পাদিত্যদা অলরেডি প্রোগ্রাম শুরু করে দিচ্ছে। যিনি স্পিচ দিচ্ছেন তিনি হচ্ছেন বাপ্পাদিত্য রয়, প্রান্তকথা ওনারই। এবং প্রান্তকথার থ্রু দিয়ে অনেক মানুষের অনেক উপকার হয়েছে, আমাদের ট্রান্সজেন্ডার মানুষের। ইনি হচ্ছেন কমিউনিটির একজন গণ্যমান্য অ্যাডভোকেট। এনার কাছে আমরা অনেক সমস্যা নিয়ে যাই এবং ইনি অনেক সহজে সেগুলো সমাধান করেছেন। ইনি হচ্ছেন মৈত্রীদি, আমাদের কমিউনিটির ভীষণ ভীষণ চেনা মুখ এবং ভীষণ ট্যালেন্টেড একজন মানুষ। যাই হোক, বাপ্পাদিত্যদা এখানে স্পেসিফিক্যালি এই সেমিনারটা করেছিল বিকজ আমাদের ট্রান্সজেন্ডার কমিউনিটির অনেকেরই যে প্রমাণপত্র, যেটা আধার আমরা বলি, আধার বের করতে একটু প্রবলেম হচ্ছিল। তো সেই আধার সংক্রান্ত রিলেটেড অনেক রকম প্রশ্ন, অনেক রকম উত্তর, সেই সব কিছু নিয়ে এইটা একটা সেমিনার ছিল যেখানে আমরা বিভিন্ন রকম প্রশ্ন যেগুলো আমরা ফেস করি, আমি আর পিয়ুষও আধার কার্ড করাতে গিয়ে প্রচণ্ড রকম প্রবলেম ফেস করছিলাম। তো সেই সব প্রবলেমগুলো এখানে ডিসকাস করা এবং প্রত্যেকে কী কী প্রতিদিন চলার পথে কী কী প্রবলেম ফেস করি সেগুলো নিয়ে আলোচনা করা এবং সেগুলো নিয়ে ডিসকাস করা। যাকে আমরা টিভি স্ক্রিনে দেখছি তিনি হচ্ছেন অনুপ্রভাদি। উনি বাপ্পাদার সহধর্মিণী এবং উনিও এই রকমই প্রবলেম কিছু ফেস করেছে এই ট্রানজ্যাকশন নিয়ে অথবা ওনার ডকুমেন্টস নিয়ে। তো সেগুলোই উনি আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলেন এবং আমরাও যে প্রবলেমগুলো ফেস করছি সেগুলো এখানে খোলাখুলি ডিসকাশন করছিলাম। और 2 महीने बाद मुझे रिप्लाई आया कि हम लोगों को पता नहीं था इस बारे में। और ये आधार कार्ड के जरिए मैं वोटर कार्ड के लिए भी अप्लाई किया और पैन कार्ड के लिए भी अप्लाई किया, तो वो दोनों मुझे मिल गए हैं। Thank you. Of Rights Act, এটা একটা watershed point because before this there was processes, but the processes were quite convoluted, quite differently structured. And post the transgender law, there is a process which is clearly laid out. So that is the difference that we get to see in terms of implementation. আজকে আছে যেগুলো সুন্দর আমরা আমাদের গৌরবের মধ্যে অন্তর্গত করতে পারি
এটা সেই চরিতা গ্রামের অন দ্য প্রসেস আছে, তখন আমাদের বলা হলো যে গ্রেজের নোটিফিকেশন লাগবে। গ্রেজের নোটিফিকেশনের যখন আমরা কথা বলতে গেলাম, তখন আমাদের অ্যাপ্রক্স অ্যামাউন্ট বলা হয়েছে 10,000, এটা দিতে হবে, তো না হলে গ্রেজের নোটিফিকেশন বের করা যাবে না। এটা নিয়ে আমরা প্রচুর জায়গায় ঘুরেছি, এখনো পর্যন্ত হ্যারাস হচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যামাউন্ট, মানে কোথাও 5,000 বলছে, কোথাও 2,000 বলছে, কোথাও 2,500, কোথাও 1,000, মানে এরকম করে করে 9-10 জনের সাথে আমরা কথা বলেছি, সেখানেও সেম প্রবলেম। তো জানি না এটা পরে এরপরে কিভাবে কি করবো আমরা সত্যিই বুঝতে পারছি না, দিশেহারা ভীষণ। চেঞ্জ করা যায়। তো আমি যখন বারবার আধারের অফিসে গেছি, আমি সবার আগে আধারের জন্যই অ্যাপ্লাই করেছিলাম, যেটা সবাই করে। তো আমি যখন সবার আগে আধারের অফিসে গেছি, আমার মেইন প্রবলেমটা হচ্ছে ওরা বারবার ফিরিয়ে দিয়েছে এবং ওরা একটা কথাই বলেছে যে সবার আগে আমাকে একটা এফিডেভিট বার করতে হবে, তারপরে সেটাও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিট করতে হবে, নোটারি করলে হবে না। তারপরে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে এবং সেটা 3টে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট, যেটা হচ্ছে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি, এবং যেটা প্রথমত মানে অল জায়গায় মানে সারা ইন্ডিয়াতে লিগাল এরকম নিউজ পেপারে অ্যাডভার্টাইজ করতে হবে, তারপরে সেন্ট্রালে গেজেট পাবলিশ করাতে হবে। এত কিছু হওয়ার পরে এই সব কটা ডকুমেন্টস নিয়ে ওদের কাছে যাওয়ার পরে ওরা আধারটা ঠিক করে। তো তারপরে আমি তো ভীষণ রকমভাবে এটা অবাক হয়ে গেলাম যে এই জিনিসটা হবে কি করে, তো আমি তখন জানতাম না। তো তারপরে আমি সমস্ত কিছুই করলাম এবং এটা যথেষ্ট খরচ সাপেক্ষ, তোমরা সবাই জানো। এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে এটা সত্যি খুব জানার দরকার আমাদের যে ট্রান্স কার্ডটাকে আমরা কিভাবে ইস্যু করতে পারবো, কারণ আমার ভোটারের ক্ষেত্রেও আমার সেম প্রবলেম হয়েছিল। ওখানে ওরা একই কথা বলেছিল, আমাকে আমি অ্যাডভার্টাইজ করার পরে ওরা আমাকে বলেছিল যে কেন আমি ডেইলি নিউজে মানে টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার, টেলিগ্রাফ এই ধরনের পেপারে অ্যাডভার্টাইজ করিনি, কেন নর্মাল অ্যাডভার্টাইজিং হয়েছে। নারী সিসজেন্ডার নারীতে পুরুষ লেখা থাকে তাহলে তার কি ক্রাইসিস হবে, বা পুরুষের আইডি কার্ডে যদি নারী লেখা থাকে তাহলে তার কি ক্রাইসিস হবে। সুতরাং আমাদের ক্ষেত্রেও মানে এটা দুর্ভাগ্যজনক যে এখন আমাদের এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। আসলে আমি যখন আমার ট্রানজিশন শুরু করি সেটা ওই মোটামুটি 2019-20 এই সময় থেকে, এবং আমরা যারাই শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি বা গিয়েছি তারা সকলেই জানি যে এটা একটা সময় সাপেক্ষ বিষয়, রাতারাতি হয়ে যায় না। এটা 2-3 বছর অন্তত সময় লাগে একটা অ্যাপিয়ারেন্স থেকে অন্য অ্যাপিয়ারেন্সে আসতে। তো এই যে একটা সময় এবং সেই সময় আমি খুব নিশ্চিত ছিলাম না যে এই চারটি বা অন্যান্য যে বিষয়গুলো লেজার এগুলো কতটা সেফ আমাদের জন্য, কতটা কি সাইড এফেক্ট আছে। তো সেই কারণে আমি প্রথমে মেয়েদের পোশাক পরা শুরু করি যাতে আমি আমার আইডেন্টিটিটাকে এক্সপ্রেস করতে পারি, কিন্তু তখনও আমার মুখ ভর্তি ফেশিয়াল হেয়ার ছিল, যেটা সকলের জন্যই একটা একটু অস্বস্তিকর, মানে আমার আইডেন্টিটিটাকে প্রকাশ করার ক্ষেত্রে। তো সেই সময় আমাকে, যেটা আমি বললাম, আমাকে ফ্লাই করতে হয়েছিল কলকাতা থেকে দিল্লি। তো তখন যখন আমি সিকিউরিটির কাছে গিয়ে বললাম যে এখানে আমি দুটো কিউ দেখতে পাচ্ছি, মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য, আমি একজন ট্রান্সজেন্ডার, আমি কোন কিউতে দাঁড়াবো, কারণ ছেলেদের লাইনে দাঁড়াতে আমি স্বচ্ছন্দ নই এবং মেয়েদের আমার সাথে মানে তাদের লাইনে আমাকে দেখে তাদের অস্বস্তি হতে পারে। তো তিনি বললেন যে ঠিক আছে, আমি আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলে আসছি। যিনি এলেন আমার সঙ্গে কথা বলতে, তিনি জিজ্ঞেস করলেন যে আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি ট্রান্সজেন্ডার। আমি বললাম আমি ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু আমার হাতে এসে পৌঁছয়নি, এবং আমাদের দেশের সুপ্রিম কোর্ট বলেছেন যে আমার কথার ভিত্তিতেই আমার জেন্ডারের প্রমাণপত্র আমায় দেওয়া হবে। সুতরাং এখানে আমি দাঁড়িয়ে আপনাকে বলছি যে আমি ট্রান্সজেন্ডার, এর থেকে বড় কি প্রমাণপত্রের দরকার আপনার? তিনি বললেন যে না, কিছু তো একটা দরকার। তারপর উনি বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আপনাকে কিউতে দাঁড়াতে হবে না ছেলেদের, কিন্তু আপনাকে ওপেনলি চেক করা হবে। এবার তখন একটা রাশ, একটা জায়গায় যাব, ভীষণ ইম্পর্টেন্ট মিটিং। ইতিমধ্যে এয়ারপোর্টে যতজন ছিলেন প্রত্যেকের চোখ আমার দিকে, এবং আমরা সবাই জানি যে ছেলেদের কিভাবে চেক করা হয়। ওই রকম ওপেনলি মেটাল স্টিক দিয়ে
আমি সালোয়ার পরেছিলাম, আমার দু পায়ের মাঝে ওরকম মেটাল স্টিক দিয়ে আমাকে চেক করা হলো। তো তখন এই বিষয়টা নিয়ে আমি লেখালেখি শুরু করি। আমি ফেসবুকে একটা পোস্ট দিলাম, সেখান থেকে বিভিন্ন মিডিয়া এই বিষয়টা নিয়ে কভার করতে থাকলো যে আমরাও তো নাগরিক এই দেশের, এবং আমরা নিজেদের ট্যাক্স দিচ্ছি এই সুবিধাগুলো পাওয়ার জন্য, তবু এয়ারপোর্টে ট্রান্সজেন্ডার টয়লেট নেই এবং এই রকম অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সুতরাং আমি এটাই বলতে চাইবো যে এই প্রমাণপত্রের দরকার এই জায়গাগুলোতে, যখন আমি যা সেটার অন্যরকম লেখা আছে আমার ডকুমেন্টে, তখন এই অপ্রীতিকর মুহূর্তগুলো আমাদের ফেস করতে হয়। থ্যাংক ইউ সো মাচ। আমি সরাসরি রঞ্জিতার কাছে চলে আসছি, যে প্রশ্নটা হচ্ছে যে রঞ্জিতা, এই যে আমরা যাদের কাছে অন্যেরা কেউ 1000 টাকা চাইছেন, কেউ 10,000 টাকা চাইছেন, কেউ বলছেন টাইমস অফ ইন্ডিয়ায় বিজ্ঞাপন দিতে হবে, আনন্দবাজারে বিজ্ঞাপন দিতে হবে, রিয়েলিটিটা কি এরকমই এবং এইরকম ভাবে এক্সপ্লয়টেশন কমিউনিটির ভেতরে চলছে? কি সিচুয়েশন, এই বিষয়ে আপনার কি মত, কি বক্তব্য এবং কি অভিজ্ঞতা? আমার মনে হয় মুভমেন্টটা যেইভাবে শুরু হয়েছিল, আমি এলজিবিটির কথা বলছি, আমি ট্রান্সজেন্ডারের কথা বলছি, আমার নিজের ক্ষেত্রে আমি দেখেছি যে মুভমেন্টটাতে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে স্টেট ওয়াইজ ন্যাশনালি পিটিশনার হয়ে আমরা সেই লড়াইটা করি, এবং সেই সময় যেই সব মানুষের একটা মিলিত প্রচেষ্টা ছিল, আমার মনে হচ্ছে এখনকার সময় দাঁড়িয়ে ইউথদের কোথাও বেশি গিয়ে তারা খুব বেশি পাবলিকলি এই মুভমেন্টগুলোতে যাচ্ছে না। আমি অনুপ্রভা কেস, আমরা এখানে যারা বসে আছি তারা না ফ্লাইটে উঠতে পারি, ঠিক আছে, আমাদের সেখান থেকে প্রবলেম, কারণ ওই লেভেল অবধি পৌঁছাতে গেলে আমাদের মতন গরিব দেশে আমরা যদি বলি লোকাল বাস, মেট্রো, ট্রেন, এখনো কিন্তু সেখানেও রিজার্ভেশন নেই, কোনো বাথরুম নেই, ফ্লাইট তো অনেক দূরের কথা, তারা কতটা সেন্সিটাইজড হবে। কিন্তু প্রতিনিয়ত যদি আমরা দেখি যে আমরা যেইভাবে লড়াই করে চলছি, গাড়ি থেকে, বাস থেকে, বাড়ি ভাড়া থেকে, এবং সেই মুভমেন্টটা আমার মনে হয় আমি আগের সারির কান্ট্রি সেন্সিটাইজেশন হয়ে গেছে, প্রোটেকশন অ্যাক্ট এসে গেছে, আন্দোলনটাকে আরো আমার মনে হয় কোথাও গিয়ে আন্দোলনটাকে খুব ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে। কোথাও আমি কোনো আন্দোলনকেই ছোট করছি না, কিন্তু আমি ট্রান্সজেন্ডার, অনলি ফর ট্রান্সজেন্ডারদের বলছি, তাদের নিজস্ব একটা ধারা আছে এবং সেই ধারায় তারা প্রথম থেকে আজ অব্দি একটু একটু করে কিন্তু অর্জন করেছে লড়াইয়ের দ্বারা। কোনোটাই খুব সহজাত ছিল না। আমার মনে আছে যখন বম্বেতে আমরা মিটিং করতাম, শিবসেনা বা অন্য অন্য দলের কিভাবে আমাদের উপরে নির্যাতন হয়েছে, সেগুলো হয়তো এখানকার মানুষেরা অনেক কম জানে, বা অনেক এখনকার ইউথ নেতা নেত্রীরা জানি না যে আন্দোলনের জন্য পরিবার থেকে এবং রাজ্য থেকে বের করে দেওয়া হতো। সেই সব সময় আমরা লুকিয়ে ঢুকতাম, অনেক সময় আমরা প্ল্যাটফর্মে থেকেছি যাতে আমাদের হোটেলে গেলেও অত্যাচার যদি না হয়, সেখানে সিকিউরিটি পাবো আরপিএফ এর। তো এই আন্দোলনটাকে এখন যেখানে সবারই সেই জায়গাটা নেই, বাপ্পার মতন মানুষও নেই যে সারাক্ষণ আমাদেরকে সেইভাবে বোঝাবে, কিন্তু আমরা কিন্তু এই পদক্ষেপগুলো নিতে পারি। যে অনুপ্রভা কিন্তু দাঁড়িয়ে থাকিনি, লড়াইটা চালিয়ে গেছে। আমাদের এই ইউথদের মধ্যে আমরা খুব ডাইভার্ট হয়ে যাচ্ছি। আমার যেখানে মনে হচ্ছে, যেখানে আমরা কিছুই পাইনি এখন অব্দি, আমাদের রাজ্যে একটা চাকরি কোনো রিজার্ভেশন নেই। আমি কিছুদিন আগে ছত্তিশগড়, উড়িষ্যা, ওদের বোর্ডেও আমি মেম্বার, আমি দেখেছি কত রকমের সুযোগ সুবিধা, মানে ওরা হাত মানে নিচু করতে পারছে না, এরকম হয়েই আছে নিতে নিতে। ঠিক আছে, তাদের রাজ্যে তারা ভোটার কার্ড থেকে আধার কার্ড সেগুলো তো ছেড়েই দাও, জায়গা পাচ্ছে, জমি পাচ্ছে, ফ্রিতে গ্যাস পাচ্ছে, মানে এত সুযোগ সুবিধা, চাকরি পাচ্ছে। আর আমাদের রাজ্যে আমরা চেয়েই যাচ্ছি, জুতোই সেলাই মানে ঘষে যাচ্ছে, মানুষ শুনছেও না। কারণ কি কোথাও আমাদের মধ্যে আমরা শুধু ভোট ভোট ভোট, ভোট কি করবে কি না করবে জানি না। আমি নিজেও ভোটের মেম্বার ছিলাম। কালকে আমি দেখছি কিছুদিন ধরে যারা এতদিনে মুভমেন্ট করে যে টিচি হওয়ার যে আন্দোলনটা, সেখানে সিসজেন্ডার আমাদেরকে বলছে যে হ্যাঁ হ্যাঁ এটা হলে ঠিক হতো, এটা হলে ঠিক হতো। তারা জানেই না একটা শাড়ি পরতে গেলে বা একটা চুল রাখতে গেলে এখন তো সেটা কিছুটা হলেও সহজাত হয়েছে, কিন্তু একটা সময় তো সেটা ছিল না। প্রতিনিয়ত বুঝতো, আমি এমনও দেখেছি আমার খুব সহনেত্রী যারা একটা সময় নিজেকে স্বীকারই করতো না ট্রান্সজেন্ডার, তারা এখন বলছে আমার তাতে খুব ভালো লাগে, সাধুবাদ জানি যে তারা এগিয়ে আসছে। কিন্তু কোথাও আন্দোলনটাকে আমার মনে হয় ডাইভার্ট করে দেওয়া হচ্ছে।
এই জন্য এরকম হাজার হাজার অনুপ্রভার কার্ড হচ্ছে না, এবং এই রাজ্যে সেটা শিথিলও ছিল যে কার্ড করতে দেওয়া হবে না। তারপরে সেটাও কোর্টের আন্ডারে, সবকিছুর জন্য কিন্তু কোর্টে যেতে হচ্ছে। আমরা কিন্তু কোনো জিনিসের মেনে, আমি নিজের ক্ষেত্রে যদি বলি, আমি 5 বছর ধরে একটা কেস লড়েই যাচ্ছি। আমার বাবা পুলিশে ছিল, মা কলেজে পড়াতে, তার পেনশন গুলো অন্য যেরকম বিধবা মহিলা বা একজন উইডো মানুষ পায় বা একটা আনম্যারিড মেয়ে পায়, এটা সেন্ট্রালও পায়, স্টেটেও পায়, সবটার পারমিশন পুলিশ দিয়ে দিয়েছে। এখন বলছে ওটা হোম সেক্রেটারি দেখবে, কিন্তু আদেও কি হচ্ছে? কিন্তু এটা এই কেসই উড়িষ্যাতে 3 জন পেনশনার যার নিজের বাবা মায়ের পেনশন হচ্ছে, মানে অন্যান্য স্টেটে শুরু হয়েছে, আমার স্টেট এখনো ভাবছে দেবো কি দেবো না। তারপরে যার চুরির রাজ্য আমরা সবাই জানি, আদৌ দিতে পারবে কিনা আমি তাও জানি না। কিন্তু কেন আমরা সেই অধিকারগুলো আমরা পাবো না? আমার বাপ মায়ের যেরকম পিতৃ পরিচয় একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, আমরাও পাচ্ছি, এবং এটা তো আমাদের অধিকার। এটা তো আলাদা আমরা চাইছি না যে আমাদের এটা না ওইটা না, রিজার্ভেশন চাইছি না। আমার বাবা মায়ের উত্তরসূরি হিসাবে যদি তাহলে মেয়েদের পেনশন নিতে করে দাও, আমরা তো সেটা বলতে পারি না। আমরা তো চাই সবাই মিলে আমরা বেঁচে করে থাকি। একজন আনম্যারিড মেয়ে যদি পায়, একজন উইডো মেয়ে যদি পায়, তাহলে আমরা কেন পাবো না? এবং আমাদের লড়াইয়ে যদি ওই টাকাটা পাই, তাহলে তো এসআরএস গুলো বা অন্য যে খরচাগুলো আমরা খুব ভালোভাবে চালাতে পারি। অনেক লয়ার আছে যারা এসে আমাকে বলছে আপনি কোর্টে আসুন, ওটা হয়ে যাবে, কিন্তু সব ক্ষেত্রে কোর্ট, এবং আমার কতগুলো কেস কোর্টে আছে আমি নিজেও জানি না। সেই কোর্টের সংখ্যাই বাড়ছে, এবং কোর্টে যারা যায় তারা জানে, আমাদের নতুন মানুষদের, আমি সাধারণ মানুষ নই ওই জন্য আমি জানি না যে একটা কোর্টে কেস গেলে তার যে কি মানসিক চিন্তা ভাবনার উপর দিয়ে যেতে হয়, পক্ষে রীতিমতো পড়াশোনা করতে হয়, তাকে বুঝতে হয়, বুলিং করে, অনেক রকমের অসুবিধা, টাকার জোগাড়, কারণ একটা অ্যাডভোকেটকে রাখতে গেলেও টাকা দিতে হয়। তো এই জন্য আমি মনে করি যে পরিস্থিতি কিছুটা আমাদের হাতে আছে। আন্দোলনটাকে আরেকটু বেশি আমাদেরকে ভাবতে হবে যে আরো কতটা বেশি আমরা এগিয়ে আসবো। আমি কিছু মানুষকে দেখি যে আন্দোলনের ক্ষেত্রে তারা অনেকটা লড়ছে, কিন্তু এরকম থেমে গেলে হবে না, আন্দোলনটাকে চালাতে হবে। এই আজকে যেই ওয়ার্কশপটা, এটা একটা প্রিভিলেজ কমিউনিটির জায়গা, এটা অস্বীকার করে লাভ নেই, এটা গ্রাউন্ড রিয়েলিটি। আর দেখুন মূল সমস্যা যে জায়গাটায় সেটা হচ্ছে যে এই অথরিটির মধ্যে আমি জুডিশিয়াল অথরিটিকে ইনক্লুড করছি, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিকে, এক্সিকিউটিভকে ইনক্লুড করছি, এদের মধ্যে সবাই সিসজেন্ডার। এটা হলো মূল সমস্যা, এবং এই সিসজেন্ডারদের মধ্যে there is a inherent lack of awareness, এবং স্বাভাবিকভাবে অ্যাওয়ারনেস না থাকার ফলে তাদের মধ্যে কম্প্যাশন নেই। সুতরাং এই ল্যাক অফ অ্যাওয়ারনেস, ল্যাক অফ কম্প্যাশন ইন দ্য সিসজেন্ডার কমিউনিটি, যারা এই পুরো অ্যাডমিনিস্ট্রেশন এবং জুডিশিয়ারিকে ধরে রেখেছে, সেইটা হচ্ছে এখানে দাঁড়িয়ে মূল সমস্যা। একটা চূড়ান্ত, মানে আমি গ্রাউন্ড রিয়েলিটির জায়গা থেকে বলি, আমরা আইনজীবী এবং আমাদের যারা সতীর্থ আইনজীবীরা আছে, ইভেন জজেদের কথা বলছি, জজ, ম্যাজিস্ট্রেট, বিশেষত লোয়ার জুডিশিয়ারির ক্ষেত্রে যেটা দেখা যায় যে এদের মধ্যে বেসিক কনসেপশনটাই নেই যে ট্রান্সজেন্ডার শব্দ, তাও যদি বা এলজিবিটি নিয়ে, মানে এলজিবি নিয়ে থাকে, ট্রান্সজেন্ডার নিয়ে বেসিক কনসেপশনেরই অভাব। সুতরাং জুডিশিয়ারির ক্ষেত্রেও একটা কোনো না কোনো জায়গা আমার মনে হয় যে সেন্সিটাইজেশন একটা দরকার, জজ সাহেবদের ক্ষেত্রেও দরকার। খুব আনফরচুনেট, কারণ রঞ্জিতা এখানে রয়েছেন, ওনার অভিজ্ঞতা আমাদের সবার থেকে বেশি। উনি যে কথাগুলো বললেন যে আলটিমেটলি তো ঘটনা যে আলটিমেটলি আমরা যখন বিভিন্ন অথরিটিসের কাছে গিয়ে ঠোকর খাচ্ছি এবং ফিরে আসছি, তখন আমাদের শেষ জায়গাটা কোথায় যাওয়া? আমরা তো আলটিমেটলি উই উইল রিচ দ্য কোর্ট, আর তো কোনো জায়গা নেই। সমস্ত জায়গা থেকে আমরা যখন ফেরত আসছি, এবার কোর্টে গিয়েও যদি আমরা এটা দেখি যে তাদের মধ্যে একটা, যে যারা বিশেষত লোয়ার জুডিশিয়ারির কথা আমি বলবো, যেখানে একটা ইনহেরেন্ট ল্যাক অফ কম্প্যাশন এন্ড অ্যাওয়ারনেস এন্ড কার্ডটা পাচ্ছি না। এই যেটা এখন দেবাংশী বললো, এটা যদি প্রসেস হয় এখন, যে আমার আই কার্ড পেতে গেলে, আমার আধার কার্ডে চেঞ্জ করতে গেলে এতগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, নিশ্চিতভাবে কোর্টের ভেতরে একটা লড়াই থাকছে। কিন্তু বাপ্পাদা আজকে যে প্ল্যাটফর্মটা তুলে ধরছে যে আমাদের রাজনৈতিক মুভমেন্টের কথা, তো সেই জায়গায় আমি বলবো যে আমাদের মধ্যে একটা প্রচন্ড ভাবে, যে আমাদের কমিউনিটির মধ্যে, আমি সিসজেন্ডারদের এখন বাদ দিচ্ছি, কিন্তু তাদের উপস্থিতিটা তো ভীষণভাবে দরকার। আমাদের আজকে সামনে যে মিছিলটা যাবে, সামনে যে আমরা প্রতিরোধটা গড়ে তুলবো, সেখানে আমাদের ট্রান্সজেন্ডারদেরকে, লেসবিয়ান, গে যারা রয়েছে তাদেরকে থাকতে হবে, কোয়ার পার্সনদের থাকতে হবে। সেখানে যদি সিসজেন্ডারদেরকে আমরা সামনে এগিয়ে দিই, তাহলে তথাকথিত যে মুভমেন্টটা চলে আসছে তার মধ্যেই কিন্তু বিষয়টা দেখতে হয়ে যাবে।
এবং আমাদের যে এই পরিচয়ের জায়গাটা, যেখানটা থেকে আমরা বারবার আক্রান্ত হচ্ছি, এই জায়গাটা কিন্তু আমাদের জন্য নষ্ট হচ্ছে। এবং এইখানটায় দাঁড়িয়ে হচ্ছে আমাদের মানে গোটা ঘটনাটাকে আমরা এইভাবে অধিকার আদায়ের যে প্রশ্ন, এই জায়গায় এখনো পর্যন্ত আমাদের মধ্যে কিন্তু যে বৃহত্তর ঐক্য গড়ে ওঠা দরকার। আমি বলছি না যে মানে কোন রাজনৈতিক পতাকার ধরেই আপনাকে এগোতে হবে, এরকমটা কোনো মানে বাধ্যবাধকতা নেই, কিন্তু শুধুমাত্র একটা ওই গৌরব পদযাত্রা করে আমরা কি অধিকারটা ছিনিয়ে আনতে পারবো? আজকে আমাদের যা যা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা চলছি, আমাদের পরিচিতি থেকে শুরু করে আমাদের মানে কি বলবো, যেটা বলছিল এখানে যে হ্যাঁ আমরা কিছু জন আছি যারা প্রিভিলেজ সেকশন থেকে আসছি, 24 পরগনা সেখানে কাজ করার সূত্র ধরেই আমরা বলাটা শুরু করছি। আমি সুমনদার নোট একটা কথার ভিত্তিতে আমি একটু বলার চেষ্টা করবো। সেটা হচ্ছে সুমনদা যে কথাটা বা একটা প্রশ্ন আকারে রাখলেন যে কেন আলিপুর কোচে সেখানে মানে এত বড় তার জুরিসডিকশন ব্যাপ্তি, সেখানে কি কোনো ট্রান্স রূপান্তরকামী মানুষের উপর যে নির্যাতন বা হয় সেটা রেজিস্টার্ড কেস হয়নি কেন? সেটাকে ধরি মানে সেটা ধরে ব্যক্তিগত এবং সামগ্রিক অভিজ্ঞতা থেকে বলছি যে আমার মনে হয় আমাদের সেলফ এস্টিম বা সেলফ রেসপেক্টের জায়গাটা এতটাই নেমে গেছে কোথাও নিজেদের কাছে, কারণ আমরা জন্ম থেকে জবে থেকে আমরা বুঝতে পারি যে আমরা একটু বলছে, আমাকে একজন পতি ধরানি ট্রান্স মানুষ বলছে আমার পাশের বাড়ির বিয়ে বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছিল। মানে পাশের বাড়ি নিমন্ত্রণ করেছে, এটা একটা ভ্যালিডেশন, মানে আমাদের যে জুতো মেরে বার করে দেয়নি সেটাই আমরা ধরে নিই এটাই আমাদের জীবন। মানে এটাও একটা হাইপার সেলিব্রেশন জীবনের, মানে আমাদের এস্টিমেশনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে ইমিডিয়েট নেবার আমাকে বিয়েতে নিমন্ত্রণ করছে, যার সাথে আমার 20-25-30 বছরের সখ্যতা সম্পর্ক, সেটাই আমি হাইপার সেলিব্রেট করছি। মা আমাকে বলেছেন যে তুমি জীবনানন্দের কল্যাণী পড়ো, তুমি জীবনানন্দের কল্যাণীতে একটা লেসবিয়ান রিলেশনশিপস এর উপন্যাস হাসিলের ব্যাপারের উপকথা পড়ো। তো মা তো ব্রাইটও হাঁটেনি, আর এক্সিবিটিও জানতেন না, পিএইচডি ডিসার্টেশন করেননি, আবার ট্রান্স দেখে ভয়ও, নিজের সন্তান ট্রান্স হলে ভয়ও পাননি। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমার মনে হয় যে ট্রান্স কার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট, যে যার এসআরএস হয়নি, যে সাতরায় থাকে না, আমি নাম করতে চাই না, এখানেও অনেকে আছেন যারা সাতরায় থাকেন না, কখনো সাতরায় অনেক কষ্ট করে লুকিয়ে ছুঁয়ে বাড়িতে কেউ না থাকলে, বা আমার বাড়িতে এসে সাতরায় জুড়ে বেরোয়, এরকম অনেকে আছেন, আমি রাইট টু প্রাইভেসির জন্য নাম করছি না, তাদের ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট ট্রান্স কার্ডটা। এবং যারা এই যে বলা হচ্ছে অনেক সময়, মানে অনেকে জিজ্ঞাসা করছে এখানে সোমাদি আছে, দেবিকা আছে, পৃথা আছে, যে বরানগরে বহু মানুষ যে আমি কি আমার কি এসআরএস হয়নি, ট্রান্স কার্ডের সঙ্গে কিন্তু এসআরএস এর কোনো সম্পর্ক নেই। আই রিপিট আগেন এন্ড আগেন, বারবার বলছি ট্রান্স কার্ডের সঙ্গে আবার আমরা নালসা ভার্ডিক্টের একটা সিঙ্গেল লাইন যেটা আমরা প্রিচ এবং প্র্যাকটিস করতে পারি, লিঙ্গ স্বনির্ধারণের অধিকার, সেখানে কিন্তু কোথাও নেই যে তুমি, আমি কোনো এসআরএস কে বিরোধিতা করছি না, আবার আমি ক্রিটিক হয়ে যাব, আমি অ্যান্টি এসআরএস নই, আমি আমার কথা হচ্ছে যার সেটা যেন আমি সম্মানশীল, আবার যিনি এসআরএস করতে চান না তাকেও যেন সম্মান করা হয়, তাকে যেন আমরা কর্নার না করি, সেটা কিন্তু বহু সময় করা হয়, সেটা যেন করা না হয়, সেই সম্মানটাও আমরা যেন তার প্রতিও সেই সম্মানশীল, যথাযথভাবে সম্মানশীল হই। এবং আমার মনে হয় এটি একটি নাগরিক অধিকার, যেটা অনুপ্রভা বলার চেষ্টা করছিলেন যে মানে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে তাকে তো বলা হয় না তোমার ভোটার কার্ড, মানে Nick, please come here in front. Yes. So happy Pride, Nick. And we have a small gift to you, and I'll request Anuprabha to bring it out. Bring it out, Anuprabha. Yes, because this is. We are coming out. Yes, this is lovely. our Pride mask, made by the artisans of Purulia. And so this is so much of variety in terms of our local folk tales and arts and the culture, and that's what we are celebrating. So it's also colorful and wonderful. Yes. It is colourful, it is wonderful, and thank you very, very much indeed. I've got to say, I do get given lots of gifts and tokens, and every once in a while
I get one, but I think, wow, this is coming back to London with me when I leave Wow. October. Yeah, no, it is. It really is. Thank you very much for this speech, Chesney. It's not your fault. I mean, I don't use hide in shame. I looked at them and thought, my God, I'm not sorry, I'm just not reading that. It was good in the sense that it was factually correct and said lots of important things. But it was boring. It was so boring. It's a clumsy adjective, but it's the only one I can think of. Anti-gay laws, banning everything from drag performance. For their livelihood, they will be very oblivious. The trans persons who have got their ability and they are fulfilling the criteria, if we kindly give some relaxation for them, any kind of job, because they are so without job, they don't have any sustainability nowadays. Even having the degrees and ability and all, if any kind of sustainability is there, then we'll be really grateful for it. Now the bottle really is empty. No, it's not. The bottle is never empty. Yes, I mean, absolutely. We can give you all our jobs. There's nothing. There's no inwardness. There's nothing in-house. All is where I think we see an awful lot of brands make up, and no one can be on. It really. Like to see something else. And also the fact that last year we were invited to the one program where the Her Majesty's Trade Commissioner, he was there, and with his partner, and he was. That was his secretary, but he He's a secretary, but he is also his partner. And they were in live-in relation, they are in relations, they are gays, and they were very prominently and positively speaking about the recruitment and the non-discrimination policy. So, and I think that's wonderful. I mean, being at your professional shoe, but at the same time speaking about the personal issues very politically. I found that very powerful statement. So. That I have experienced already. ওর সাথে নিজের জেন্ডার আইডেন্টিটি যার ম্যাচ হচ্ছে তিনি ট্রান্সজেন্ডার, এবং ট্রান্সজেন্ডার বলতে মূলত তিনটি ধরন আমরা দেখতে পাই। একজন হচ্ছে ট্রান্সজেন্ডার, আরেকটি ধরন হচ্ছে ট্রান্সসেক্সুয়াল, অর্থাৎ যিনি দৈহিক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছিলেন, এবং আরেকটি ধরন হচ্ছে নন বাইনারি। এই অর্থাৎ যিনি নিজের দৈহিক লিঙ্গর সঙ্গে নিজের জেন্ডার আইডেন্টিটির মিল খুঁজে পাচ্ছেন না, তিনি ট্রান্সজেন্ডার। এবার তিনি সেই জেন্ডার এক্সপ্রেশনকে কিভাবে সেটা এক্সপ্রেস করবেন, অপারেশনের মধ্যে দিয়ে করবেন কি বিনা অপারেশনে করবেন, সেটা মানে কি ধরনের পোশাক পরবেন বা কি, সেটা একদম ম্যাটার করে না। সবাই এই ট্রান্সজেন্ডার ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এখানে সমস্ত রকম ডিসকাশন শেষ হয়ে যাওয়ার পর আমাদের জন্য একটু লাঞ্চের ব্যবস্থা ছিল, তো আমরা লাঞ্চ করছিলাম এবং করতে করতেই আমি সবাইকে বলছিলাম যে একটু প্লিজ আমার চ্যানেলে তোমরা বলো যে তোমরা আজকে সেমিনারে কেমন কি শিখলে বা কি বলতে চাও। তো আমি সবার কাছে গেছিলাম এবং সবার কাছ থেকে শুনেছি, সেইগুলো তোমাদেরকে শোনাবো। তার আগে আমি আমার সব ফ্রেন্ডসদেরকে তোমাদেরকে দেখাই যে এরা আমার, হ্যাঁ সব নাম বলে যে কেমন লাগলো ওয়ার্কশপটা একটু বলো, যাতে আরও যারা আছে তারা এরকমভাবে একটু অ্যাওয়ার হতে পারে ব্যাপারটা নিয়ে। বলো পিয়াস, বলো। খুব ভালো লেগেছে। এরকম হওয়া উচিত, আরো বলে খুব ভালো হয়, স্পেশালি সিসজেন্ডারদের যদি ইনভাইট করা হয় তো আরো। আচ্ছা আমাদের এখানে সেলিব্রিটি একজন আছেন, হ্যাঁ উনি বলুন একটু। আচ্ছা হ্যাঁ, ওটা আমি পরে বলবো, ভয়েস দেবো। আচ্ছা তুমি বলো একটুখানি শুনি। প্রথমত হচ্ছে অ্যাওয়ারনেসের জন্য অনেকগুলো মিটিংয়ের দরকার। মিটিং কেন বলতে একটা জমায়েতের দরকার, যে আমরা কি চাই, নিজেদের কথা কি বলতে চাই, এবং তাতে কত মানে আমি যেটা ফেস করেছি অন্য কেউ হয়তো সেটা ফেস করে, বা অন্য কেউ যেটা ফেস করেছে সেটা আমি হয়তো ফেস করিনি। এবার কি হয়, কথোপকথনের মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আছে, একদম সেই জিনিসটা হওয়া দরকার। আর আমি মনে করি সবসময়
যদি অ্যাওয়ারনেস দরকার হয় তাহলে অ্যাওয়ারনেস শুধু মাত্র নিজেদের মধ্যে নয়, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, অবশ্যই। কলেজ, হসপিটাল, কারণ প্রচুর জায়গায় অনেক সমস্যা হয়, তারা জানেই না। আমরা তো আমাদের কথা জানি, কিন্তু অনেকেই আমাদের কথা জানে না। সেই মেন স্ট্রিম যারা কোট অ্যান্ড কোট বলে যে আমরা মেন স্ট্রিমের লোক, কিন্তু আমরাও মূল স্রোতের লোক, তারা হয়তো তাদের মানে আইডেন্টিফিকেশনের জন্য আমাদেরকে মূল স্রোতে ফিরিয়ে দিতে পারে না। তো কোথাও কি তাদের মধ্যে এগুলো পৌঁছে দেওয়া উচিত, পুলিশের মধ্যে, মানে আইন, আদালত, ডক্টর সব ধরলে আমরা পৌঁছাতে পারবো না। তো সবাই এগিয়ে আসুক আর আমরাও যাতে এগিয়ে যাই, এটাই। এবং সবাই আমাদের একসেপ্ট করুক, সম্মান দেখে এটুকু সাথে তো বেগে আমরা কি কোনো মানুষকে একটা ছেলেকে সম্মান দেওয়া নিয়ে বলছি, আমি আমার নিজে পার্সোনালি ভিডিওতে অনেক নিজেকে আগে সম্মান করতাম, এখন এটা এমন এমন ভিডিও করে সম্মান করি না। আচ্ছা, একটা মেয়েকে কি বলতে হয় যে তুমি আমাকে সম্মান করো? Exactly. ছেলেকে কি বলতে হয় আমি ছেলে আমাকে সম্মান করবো? বা আমাদের ক্ষেত্রে কেন বলতে হবে যে আমি সম্মান Exactly. করবো? আমি আমার কর্মের মাধ্যমে আমি আমার কাজ Exactly. আমি আমার যুদ্ধ দেখাচ্ছি, তোমার Exactly. সম্মান করবা না এমনি করবে। আমি মুখার থালা নিয়ে বসে থাকবো না যে ভাই তুমি আমাকে সম্মান দাও, কেন ওই সম্মান দিয়ে বাবা আমাকে থ্যাংক ইউ, আমাকে দিতে হবে। খুব ভালো বললে। কর্ম করার জায়গা। একদম যেমন একটা মেয়ে বসে কাজ করে, আমি দেখুন আড়ষ্টতা বোধ করি না, একটা ছেলেকে আসলে বলি না আমি ছেলের সাথে কাজ করি, তেমন তারাও তাহলে আমার একদম, একদম। কাজ করলে না এদেরকে আমার সাথে কাজ করে। একদম। আমি তো হাত পাততে যাবো না, তুমি আমাকে 2 টাকা দিয়ে আমাকে সাহায্য করো। খুব, আমি এটার জন্য খুব, দাবি করতে পারি যে আমরা একসঙ্গে বসে কাজ করি। খুব দামি কথা, খুব দামি কথা। কোনো extent সম্মান দিতে হবে না, যেমন একটা ছেলে মেয়ে চাইছে সম্মান, আমরা তেমন কিন্তু সম্মান চাইছি না। Thank you. পাশে বসে সম্মান যদি দেখাতে হয়, পাশে বসে রেখে একসঙ্গে কাজ করা। একদম একদম, থ্যাংক ইউ দেবী, থ্যাংক ইউ। যে এই ওয়ার্কশপটা নিয়ে তুমি কি ভাবনা চিন্তা করছো, ইন ফিউচার তুমি কি কি পদক্ষেপ নেবে, এবং আমার ভিউয়ার্সদের জন্য তুমি কি বলবে যে তারা কিভাবে এরকমভাবে ট্রান্সজেন্ডার সচেতন হবে এবং হ্যারাস হওয়া থেকে বাঁচাতে পারবে? আজকে ওয়ার্কশপটা তো হচ্ছে যে প্রথমত আমাদের পরিচিতি, এই বিষয়টা তো আমাদের একটা বিশেষ সহযোগিতা করলো যে আমাদের যে জায়গাটা নিয়ে ভীষণভাবে একটা মানে কি বলবো একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই, আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি না, বা হচ্ছে আমরা কিভাবে কি করব একটা মানে দিক নির্ণয় করতে পারি না, সেই দিকটা আজকে একটা অনেকটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এবং সেকেন্ডলি যেটা বলবো যে ভিউয়ার্সদের কাছে আমি আবেদন করবো যে ট্রান্সজেন্ডারদের নিয়ে যে সেন্সিটাইজেশন যেটা, সেইটা দিকে সমগ্র সমাজকে তাকাতে হবে। একদম। ট্রান্সজেন্ডাররা কিন্তু মেন স্ট্রিমের বাইরে নয়, একদম। LGBTQIA কমিউনিটি, তার মধ্যে একটা মানে অবশ্যই একটা লিঙ্গ পরিচয় রয়েছে, কারোর যৌন পরিচয় রয়েছে, কিন্তু এরা কোনোভাবেই মেন স্ট্রিমের বাইরে নয়। আজকের মেন স্ট্রিম যে সমস্যার মধ্যে দিয়ে যায়, ট্রান্সজেন্ডার কমিউনিটি তার বাইরের সমস্যা দিয়ে যায় না, তাদের সমস্যা তো আরও কিছু বেশি অধিকতর। কিন্তু এটা নিয়ে সমগ্র সমাজকেই ভাবতে হবে, সমগ্র অংশকে ভাবতে হবে, এবং এইভাবেই তারা মানে কি বলবো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা এই লড়াইটা লড়তে বার্তা হবে। দেবে। একদম, থ্যাংক ইউ। এই উদ্দেশ্যে কিছু একটু বলো। কাপাদ আমাদের অত্যন্ত পরিচিত একজন মুখ। আজকে প্রান্তকথা এবং ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের যৌথ উদ্যোগে যে কর্মশালাটি হলো, যার মূল উদ্দেশ্য হচ্ছে যে ট্রান্সজেন্ডার ভাই বোনেদের জন্য যে ডকুমেন্টগুলো লাগে, সেই ডকুমেন্টগুলো কীভাবে অ্যাক্সেস করবেন সে ব্যাপারে কিছু হাতে কলমে শিক্ষা, এবং যাতে তারা নিজেরা শিখে আরও 5 জনকে শেখাতে পারেন, যাতে কোনো রকম ভুল রাস্তায় পড়ে পয়সা খরচা না করতে হয়, ভুল দিকে তাদের না দিতে হয়, এবং হ্যারাসমেন্ট এড়াতে পারে। সেই জন্যেই আজকের প্রথম দফার ওয়ার্কশপ হলো। কিন্তু এই ধরনের ওয়ার্কশপের মাধ্যমে কমিউনিটির ক্যাপাসিটি বিল্ডিংটা খুব দরকার, এবং সকলের কাছে অনুরোধ যে এটা যারা শিখলেন এবং আগামী দিনে যারা শিখবেন, তারা যদি নিজেরা নিজেদের চেষ্টায় আরও অনেককে ছড়িয়ে দিতে পারেন, তাহলে কমিউনিটির এই হ্যারাসমেন্ট হওয়া, গেজেট নোটিফিকেশনের জন্য পয়সা খরচা করা, নোটারির জন্য পয়সা খরচা করা, কীভাবে অনলাইনে করবো জানি না তাই জন্য কারো সাহায্য নিতে যাওয়া, সেখানে পয়সা খরচা করা, এবং তারপরে হিউমিলিয়েশন, এগুলো অ্যাভয়েড করা যাবে। থ্যাংক ইউ কাপাদা, থ্যাংক ইউ। এই ওয়ার্কশপটা নিয়ে বলবো, এরকম ওয়ার্কশপ যদি একটু মান্থলি যদি হয় বা 2 মান্থস পর পর যদি হয়, আমার মনে হয় এটা প্রত্যেকের মাইন্ডে, এবং তার থেকে বড় কথা যদি এই ওয়ার্কশপগুলোতে যদি তাদের ফ্যামিলির কাউকে যদি একটু করে যদি আনা হয়, আমার মনে হয় তাদের অনেকটা এবং তারা বুঝতে পারবে কমিউনিটির বিষয়টা কী। এক্স্যাক্টলি। এবং সব থেকে বড় বিষয়, এই ওয়ার্কশপ তো খুবই একটি ভালো জিনিসটা হলো প্রান্তকথা থেকে আমাদের, আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের
এই কমিউনিটিতে ইউনিটিটা খুব প্রয়োজন। একদম যদি এই ইউনিটিটা থাকে আমাদের কখনো কোনো কিছুই বাধাবিঘ্ন হবে না। একদম। সেটা যেই সরকারই আসে একদম। ভালোভাবে চলবে। একদম। এবং প্রিয়াঙ্কাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য, আর ওর ইউটিউব চ্যানেলের জন্য আমার অনেক অনেক মন থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। আজকের ওয়ার্কশপটা ভীষণ এরকম ওয়ার্কশপ ভীষণ দরকার, কেন কি আজ শুধু এখানে হলো এবং প্রত্যেকের এরিয়ায় দরকার, যাতে জিনিসটা নির্ভোগী সাইট হিসাবে যাতে ছড়াতে পারে প্রত্যেকটা মানুষের। একদম। তো কমিউনিটি তো ব্যাপারটা কথা না, তো শুধু ওই আছি থাকবো এগোবো বললে হবে, করতে হবে একসাথে আছি বলে করে এগোতে একদম, এইটা খুব দরকার এবং এইভাবেই সাথে। বলবে আজকের ওয়ার্কশপ ব্যাপারে? আজকে এই ওয়ার্কশপের ব্যাপারে স্পেসিফিক্যালি কিছু আলাদা করে আমার বলার নেই, কেননা আমাদের মতন যারা সমাজের বিপরীতে আমরা চলি সবাই বলে, তো সেই জায়গা থেকে আজকে আমাদের লাইফটা অনেকটাই টাফ। তো সেই ক্ষেত্রে যদি আমাদের প্রত্যেকের পরিবার থেকে একটুখানি সাপোর্ট পাওয়া যায় মেন্টালি অন্তত, তো আমার মনে হয় যে আগামী যে প্রজন্ম আছে তাদের কোনো খারাপ রাস্তা বেছে নিতে হবে না নিজেদের জীবন ধারণের। একদম, থ্যাংক ইউ। তো মুখ বলুন যে এই ওয়ার্কশপের ব্যাপারে একটু। আমরা এই প্রাইড মান্থে ট্রান্সজেন্ডাররা কীভাবে তাদের সমস্ত ডকুমেন্টে তাদের নাম, জেন্ডার, ছবি ইত্যাদি পরিবর্তন করবেন, সেই ব্যাপারে আমাদের এই ওয়ার্কশপটা ছিল। তো এই আশা করি সকলের ইন ফিউচার কোনো প্রবলেম হলে আপনারা আছেন। ওকে, থ্যাংক ইউ। একটু বলো দিদি। আজকে ব্রিটিশ টিবেটি হাই কমিশন এবং প্রান্তবদ্ধ যৌথ উদ্যোগে আজকে একটি ওয়ার্কশপ হলো, সম্পন্ন হলো। দুদিনব্যাপী ওয়ার্কশপের আজকে প্রথম দিন যে ট্রান্সজেন্ডার মানুষরা তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ট্রান্সজেন্ডার কার্ড কী প্রক্রিয়ায় করবেন, নির্খরচায় কীভাবে করবেন, নিজেরা কীভাবে করবেন এবং একে অপরকে কীভাবে সাহায্য করবেন, তার কোনো আইনি জটিলতা হলে সেটা কীভাবে সমস্যার সমাধান করবেন খুবই, এবং তার কোরিলেটেড বিভিন্ন ডিসকাশন হলো। সেটা খুবই একটি সদর্থক সিদ্ধান্ত এবং ওয়ার্কশপ বলে বিশ্বাস করি, এবং সেখানে বহু কমিউনিটির মানুষরা এসেছিলেন। তারা তাদের পারস্পরিক অভিজ্ঞতা এই ট্রান্সজেন্ডার কার্ড করতে গিয়ে কী কী সমস্যা তারা সম্মুখীন হয়েছেন সেগুলো বলেছেন এবং তার বিশদভাবে সেটার আলোচনা হয়েছে। এবং আমি আশা রাখি এই ওয়ার্কশপ থেকে নিশ্চয়ই আগামী দিনে ট্রান্সজেন্ডার মানুষরা তারা যথেষ্ট উপকৃত হবেন এবং তারা নিজেদের যে কার্ড, আইডেন্টিটি কার্ড, সেটা করতে সক্ষম হবেন। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ। জবসগুলো ছিল যেগুলো নিয়ে আমরা প্রচুর ফটোশ্যুট করেছি এবং সেগুলো তোমাদেরকে আমি দেব। এগেন বলছি, আমাদের যে ফেসবুক পেজ আছে সেটা যদি তোমরা একটু ফলো করো, এটার ব্যাপারে তোমরা আরও জানতে পারবে। এবং এখান থেকে প্রোগ্রাম শেষ করে আমরা বেরিয়ে গেছিলাম। আমাদের 3টের মধ্যে এখানকার প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো এবং আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এই প্রোগ্রামটা। অনেক কথা বলার আছে তোমাদের সাথে। আমি এখন রাস্তায় আছি, তো আমি বাড়ি যাই, গিয়ে তোমাদের সাথে পুরো ডিটেলসে কথা বলবো যে আজকে আমরা কি প্রোগ্রামে এসেছিলাম, কেন এইগুলো দরকার আমাদের জন্য। একবার দুপা করে চলতে আমরা যথারীতি আবার মেট্রোর দিকে, শ্রাবণ আমাদের সাথেই ব্যাক করছিল, তো আমাদের সাথেই ও ছিল। তো আমরা মেট্রো স্টেশনের ভেতর এসে গেছিলাম এবং ওয়েট করছিলাম মেট্রোর জন্য। তো মেট্রো থেকে নেমে আমরা চলে গেছিলাম দমদম স্টেশন এবং দমদম স্টেশন থেকে ট্রেন ধরে আমাদের আসা ছিল খড়দা। তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছিলাম খড়দাতে এবং আমরা স্টেশন ক্রস করছিলাম এবং আমাদের আজকের যে প্রোগ্রামটা ছিল সেটা এখানেই শেষ। এবং এর পরের দিনের আবার একটা প্রোগ্রাম আছে যেটা আমাদের একদম মান্থের এন্ড 31 আমাদের হয়েছিল। তো আবার এরপরে আমরা সেই প্রোগ্রামের দিকে যাব। অতি পরিচিত খড়দা স্টেশন। আমরা স্টেশন থেকে রিক্সা নিয়ে নিয়েছিলাম কারণ পীয়ূষ ওই দিনকে গাড়ি আনেনি, তো আমরা রিক্সাতেই যাচ্ছিলাম আর কি বাড়ির দিকে। আজকের এই প্রোগ্রাম শেষ করে আমরা আবার নেক্সট প্রোগ্রামের দিকে যাব। সেই দিনকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, আমরা চেষ্টা করেও টাইমে গিয়ে পৌঁছাতে পারিনি। যথারীতি গিয়ে দেখলাম যে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো চলো।
2010 সাল থেকে আমার লড়াইটা চলছে। এখনই রিসেন্ট 1.5 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। ফেসবুক থেকে পরিচয় হচ্ছে। আমার হাজব্যান্ড খুবই ভালো একটা মানুষ, তো আমার পাশে দাঁড়িয়েছেন। ওনার ফ্যামিলি সব কিছু আমাকে অ্যাকসেপ্ট করেনি বলে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে বিয়ে করেছে। বিয়ে করার পরে এখন আমরা একটা ভাড়া বাড়িতে থাকি। আর আমি আর আমার হাজব্যান্ড মিলে একটা ছোট্ট দোকান খুলেছি, সেখানে আমি আর আমার হাজব্যান্ড দোকানটা চালাচ্ছি। এই ঘটনাগুলো বিশেষ করে আমরা কি পাচ্ছি, সরকারিভাবে কি পাবো কি না পাবো, কিন্তু আমরা তো সরকারের জন্য গঠিত হইনি, হয়েছে আমরা আমাদের জন্য। সরকারকে ভাবাতে হবে, সেইটাও আমাদের ধর্ম। এবং আমি আজ অব্দি আমি দেখেছি আমাদের সম্প্রদায়ের মানুষদের যেইভাবে লড়াই করে আমরা মানে এই ভারতবর্ষের মতন এরকম একটা অর্থোডক্স, এরকম একটা ধার্মিক দেশে আমাদের এই এলজিবিটি মুভমেন্টের আওয়াজ তুলতে পেরেছে, বিশেষ করে ট্রান্সজেন্ডার মুভমেন্ট আজকে এই জায়গায় এগিয়ে নিয়ে যাচ্ছে। এই দিদিরা আমাদেরকে আরও পথ দেখালো যে এত রকমের অসুবিধা থাকলেও সে নিজে বেঁচেছে, পরিবার করেছে এবং দুজনে মিলে সুন্দর করে এগিয়ে যাচ্ছে কাজের মাধ্যমে। এখান থেকে কিন্তু আমরাও শিখতে পারছি যে আমাদের পরিবার যদি আমরা ঠিক ভাবি যে আমরা করতে পারবো, আমরা কিন্তু এগাবো। তো আর যদি কোনো ভাই বোনেরা কেউ কিছু বলো। আমি নদিয়া আমার 2014 সালে আমার একটা মারামারি প্রতিবেশী এক ছেলে বলেছিলাম না, ছেলে নিয়ে বাড়িতেই থাকিছি। আমার একটা ছেলে বাড়িতেই আমার থাকি, কোনো আমার করে কাজ করতে পারি, প্রবলেম ওকে তো দেখতেই পারি। বাড়িতে থাকি আর একটা পাশে বাড়িতে আমি রান্না করি। একটা কাপল দেখছি, রায় আর রায়ের হাজবেন্ড এখানে আছে, হবু হাজবেন্ড। এই দুই কাপল আমার কাছে খুব ভালোবাসার কাপল, যে আমরাও ভালোবাসতে জানি। এবং রায়ের হাত একজন ইন্দ্রাভো, যদি একটু আসো ভাই, কাজ করছে, ও নাচ করছে, ও নিজের মতন। এই জিনিসগুলো, এই যে একটা পরিবারের কি করে লড়াই করতে হয়, কি করে লড়াই করে নিজের অধিকার নিয়ে আসতে হয়, সেখানে ডক্টর জানা ছিলেন, আরও যেসব মানুষেরা ছিলেন, ওখান থেকে অনেক কিছু আমরা শিখেছি। তো দুর্বারের দিদিদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা এখানে এসেছো। আমি মৈত্রীকে বলবো যে ওনাদের নাম আমার না আগে মনে দিদিদের নামটা আমরা দেখি, তারপরে আমরা দুর্বারের বার্তা বা মেসেজ যে বিবিধের মাঝে দেখো মিলানো মহান। 30 তারিখ আজকে প্রাইড মান্থের শেষ দিন। পুরো মাসটা আমরা রূপান্তরকামী এলজিবিটি মানুষ, কোয়ার মানুষ, আমি ট্রান্স, বারবার আমাদের বলা হয় ট্রান্সের কথা কেন বলি, কারণ আজীবন, কারণ আমি বিশ্বাস করি যে এই যে প্রাইড বা গর্ব, এটা শুধু 30টা দিনের জন্য না, প্রতিটা নিঃশ্বাসে এই গর্ব আমাদের প্রতিটা নিঃশ্বাসে আছে। কারণ আমাদের বেঁচে থাকাটাই একটা প্রাইড। আমরা যে নিঃশ্বাসী, প্রতিটা নিঃশ্বাসী, কারণ আমলা দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে, সমস্ত কিছু দিয়ে, যে একটু আগে যখন দিদিরা বলছিলেন অ্যাসিড সার্ভাইভার দিদিরা, আমার একটা কথাই মনে হচ্ছিল যে প্রতিটা জায়গায় কিন্তু যে পারপেট্রেটার তিনি একজন পুরুষ। এটাই কিন্তু আমারই নোটে, আমি অ্যান্টাগোনাইজ করছি না পুরুষকে, কিন্তু প্রতিটা জায়গায় তার মানে পুরুষতন্ত্র নামক যে মহামারী ডিজিজ বা রোগ, যার দ্বারা কিন্তু মহিলারা, ওই জন্য আমার বারবার মনে হয় যে জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সাম্যের যে লড়াই, সেটা কিন্তু শুধুমাত্র ট্রান্স বা এলজিবিটি লড়াই নয়, সেটা যে কোনো সিভিল সিটিজেন, এটা একটি গণতান্ত্রিক লড়াই। এটা এখনো কিন্তু বোঝার সময় এসেছে। উই শুড ক্রিটিক্যালি রিথিঙ্ক আগেইন এন্ড আগেইন, কারণ রাষ্ট্র বারবারই যাতে কোনোভাবেই এই ট্রান্স মুভমেন্টটা বা এলজিবিটি মুভমেন্ট একটি গণ আন্দোলনের টার্ন না করে, তাই সারা জীবন রাষ্ট্র কিন্তু সুকৌশলে চায় যে মুভমেন্টসগুলো খণ্ড খণ্ড হয়ে, ফ্র্যাগমেন্টেড হয়ে, চুরচুর হয়ে যাক। ট্রান্স মানুষ তাদের কথা বলুক,
যৌনকর্মী তাদের ট্রান্স মানুষও যৌনকর্মী আছেন, ট্রান্স মানুষ অ্যাসিড সার্ভাইভার আছেন, ট্রান্স মানুষও দলিত আছেন, ট্রান্স মুসলিম আছেন, পরিযায়ী শ্রমিক মাইগ্রেটিং লেবার আছে। আমরা জানি যারা লন্ডন ডান্সিং রিয়ালিটার ওয়াইড সেকশন অফ ট্রান্সজেন্ডার ওয়ার্কিং ক্লাস ইন্ডিভিজুয়াল, ফার্মার মুভমেন্টসে আছেন, কৃষক আছেন, রিক্সা চালান, ভ্যান চালান। ট্রান্স মানেই শুধু হাতে তালি দিয়ে টাকা তোলেন না, তারা তাদের পেশার জন্য অনেকে হাতে তালি দিয়ে টাকা তোলেন, ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ। অ্যাট দ্য সেম টাইম হোয়াইট যারা আমরা ইন্টারসেকশনালিটি বা আমরা যারা ইন্টারসেকশনটির উপর আজও আস্থাশীল ভরসা হারাইনি, তাদের আরেকবার মনে করিয়ে দিতে চাই, আমরা যেন ভুলে না যাই যে ট্রান্সের যে ইতিহাস বা মুভমেন্ট। এবং একটি লাস্ট কথা বলে শেষ করবো, যে এই যে পতিতা বা ফলেন, এই কথাটা কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছিল, ফলেন। ইট হ্যাজ বিন ডিরাইভড ফ্রম আ ল্যাটিন ওয়ার্ড ফলেন, মানে যে মহিলার পতন হয়েছে। মানে একজন মহিলা বা ট্রান্স মহিলা, যে কোনো মহিলা, তিনি যদি একের অধিক পুরুষের সঙ্গে সঙ্গম করেন অর্থ নিয়ে বা অর্থ না নিয়ে, তাকে তখন পতিতা বলা হয়। অন দ্য কন্ট্রারি, একজন পুরুষ যখন একের অধিক নন কনসেনচুয়াল অসম্মতিপূর্বক সম্পর্কে যান, তখন তাকে ভ্যালুরাইজ করা হয়। কারণ শিশ্ন বা পিনাসের সঙ্গে ক্যাপিটালিজম, পুঁজিবাদী যে সংযোগ আছে, যেটাকে আমরা ফেরিকো ক্যাপিটাল বলি, যে হাইপার সেলিব্রেশন অফ ফ্যালাস, তখন কিন্তু একজন পুরুষ তাকে ভ্যালুরাইজ করা হয় বা তার শিশ্নের উদযাপন করা হয়, হাইপার সেলিব্রেশন অফ ফ্যালাস। তাকে কিন্তু গৌরবান্বিত করা হয়। পুরুষকে কিন্তু বেশ্যা বলা হয় না, পতিতা বলা হয় না। রাত 10টার পর আমাদের ওয়াইড এক্সপিরিয়েন্স আছে, একজন পুরুষ বহু ক্ষেত্রে একজন ট্রান্স মানুষকে লক্ষ মেয়েকে স্টক করে, তাকে কিন্তু তখন ক্যাসানোভা বা ফ্ল্যামবয়েন্ট বলা হয়। যত 21শে আইন কিন্তু মহিলা বা ট্রান্স মহিলাদের উপর। তাই আজকে আমরা যারা এসেছি, আমরা যেন সত্যি হাতে হাত দিয়ে এই বিশ্বের বিষাদ সিন্ধু পার করতে পারি, ভালোবেসে, আবেগে, আর যেন আমরা একে অপরের প্রতি শ্লেষ বা শ্লাঘা না রাখি। ভালোবেসে যেন আমরা সত্যি বলতে পারি, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমি এই আনন্দময় এত সুন্দর একটা পরিবার পেয়ে এসেছি। আমার এই পরিবারটাকে শুরু থেকেই আমরা ছিলাম এবং শুরু থেকেই আমরা থাকবো সঙ্গে। এবং পরিবার যেমন একটা গোষ্ঠী, একটা পাড়া, আনন্দম সেরকম আমাদের একটা গোষ্ঠী, একটা পাড়া। তাই আনন্দমকে বলবো, আনন্দম যেন এই কাজটা নিজের মানে সাহসে এবং শক্তিতে এরা যেন এইটা চালিয়ে দিতে পারে। আর দুর্বার ওদের সাথে আছে এবং সঙ্গে আছে দুর্বার ওদের গোষ্ঠী, সারা মানে শুরু থেকে শেষ পর্যন্ত দুর্বার সঙ্গে আছে। দুর্বার থেকে যে বার্তাটা পেলাম, কিন্তু নিজেকে সম্মান জানানো একজন নারী। প্রোগ্রামটা করা হয়েছিল সমস্ত অনাথ বাচ্চা এবং যৌনকর্মী, অ্যাসিড অ্যাটাক, এদের সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছিল। আমাদের ট্রান্সজেন্ডার কমিউনিটিতে কোনো ভেদাভেদ নেই, কোনো রকম কোনো জাতি বৈষম্য, লিঙ্গ, এই সমস্ত কোনো ব্যাপার নেই। আমরা সবাই সবাইকে ভালোবাসি, সবাই সবাইকে আমরা আমাদের কমিউনিটিতে আমন্ত্রণ জানাই এবং তাদেরকে একইভাবে ভালোবাসা দিই যেভাবে তারা আমাদেরকে ভালোবাসে। পাড়ার লোক কি বলবে, স্কুল কি বলবে, কলেজ কি বলবে, এই বলতে বলতে লুকিয়ে রেখে রেখে আমরা নিজেদের অধিকারগুলোকেই লুকিয়ে রাখি এবং মন খুলে কোনো জিনিসটাতেই আমরা করতে পারি না। এই জন্য আজকের এই ফ্রাইডের শেষ দিনে আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষ যারা এখানে আছে, আমাদের অ্যাসেট সার্ভাইভার দিদিরা, আমাদের যৌনকর্মী দিদিরা, আমাদের এখানে ট্রান্সজেন্ডার ভাই বোনেরা, ট্রান্সজেন্ডার যারা পীড়িত, যারা সেক্স ওয়ার্কার বা ট্রান্সজেন্ডার যারা অ্যাসিড ভিকটিম বা ট্রান্সজেন্ডার আরও অনেক মানুষ, দলিত, মুসলিম, আমাদের সব কিছু বাদে, এবং আমাদের এখানে অনেক সিসজেন্ডার বোনেরা, বান্ধবীরা আমাদের এসছে এবং অনেক বাচ্চারা আছে, এখানে অনেক কাপল এসছে। এবং এই জায়গাটা আমাদের বোঝানোর দরকার যে আমরা আর কোনো বিভেদ চাই না, আমরা এমন একটা জায়গা তৈরি করতে চাই বা নেটওয়ার্ক তৈরি করতে চাই, নিজেদের মধ্যে বন্ধুত্ব করতে চাই। এর ওর বিপদ শুনলে যদি আমরা আমাদেরকে ইজিলি অ্যাভেলেবেল করে দিতে চাই। সবাইকে অনেক ধন্যবাদ। এবার আমরা চাইবো যে আবার আমরা একটু কালচারাল দিকে
ফিরে যায়। পরিচিত সংবাদ মাধ্যম এসেছিলেন এবং তারা আমাদের পুরো এই যে প্রোগ্রামটা সেটাকে ওনারা ভিডিওস করছিলেন এবং টাইমস অফ ইন্ডিয়া থেকে অনেক লোক এসেছিলেন, বর্তমান, আনন্দবাজার পত্রিকা এবং টলিউডের অনেক পরিচিত যে আমাদের মেগা সিরিয়ালস, সেই সিরিয়ালসের অনেক অভিনেত্রীরা এসেছিলেন যারা আমাদের কমিউনিটিকে সাপোর্ট করে এবং ভালোবাসে এবং আমাদের সাথে সব সময় থাকার চেষ্টা করে। তো আমাদের যে কমিউনিটি LGBTQ, এই কমিউনিটির মধ্যে আমরা সমস্ত মানুষদেরকে ভালোবাসি, আমন্ত্রণ জানাই আমাদের সাথে মেশো, আমাদের সাথে থাকো, তবে বুঝবে আমাদের প্রতিদিনের স্ট্রাগল, প্রতিদিনের লড়াইয়ের কথা, প্রতিদিনের যন্ত্রণার কথা। তো সবসময় সব কিছু আমরা বলে উঠতে পারি না, বোঝাতে উঠতে পারি না। এই রাজ্যে আমাদের প্রতিদিনটা একটা সংগ্রাম, যেখানে আমাদের ডকুমেন্টসের সমস্যা, আমাদের থাকার সমস্যা, আমাদের কাজের সমস্যা, কিন্তু সেই সবের ঊর্ধ্বেও রঞ্জিতাদি এবং বাপ্পাদিত্যদার মানুষ আছেন যারা আমাদের জন্য করছেন এবং আমাদের জন্য যথাসম্ভব তারা চেষ্টা করে চলেছেন, আন্দোলন করে চলেছেন এবং তারা রাজ্য সরকারের সাথে কথা বলছেন যাতে আমাদের কিছু সুযোগ সুবিধা করে দেওয়া যায়। আমি এই কমিউনিটিতে রয়েছি গত 7 বছর ধরে, আর কিভাবে আমি এই কমিউনিটির সাথে যুক্ত সেটা তোমরা ভিডিও এন্ডে জানতে পারবে। থ্যাঙ্কস টু LGBT কমিউনিটি যে আমার মতো একজন মানুষকেও আপন করে নিয়েছে, এত ভালোবাসা দেয়। প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে ওরা যেতে বলে এবং আমি ভীষণ ভালোবাসি। সত্যি তোমাদের সবাইকে আমি ভীষণ ভালোবাসি। এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এখানে সমস্ত বাচ্চাদেরকে, প্রত্যেকটা বাচ্চাকে একটা করে আমব্রেলা গিফট করা হয়েছে। এখানে অনেক মানুষ এসেছিলেন যাদেরকে আমরা যথাসম্ভব চেষ্টা করেছি, মন্দির উদ্যোগে স্পেসিফিক্যালি এই পুরো প্রোগ্রামটা হয়েছে। আর এবার চলো আমি দেখাই তোমাদের যে আমি কিভাবে এই কমিউনিটির সাথে যুক্ত। আমরা প্রিয়াঙ্কা পিয়ুষ, আমরা দুজনে রেনবো কাপল, আমাদের কমিউনিটি থেকে নাম দেওয়া হয়েছে। আমরা 7 বছর ধরে একসাথে সংসার করছি। পিয়ুষের বাড়িতে আমাকে অ্যাকসেপ্ট করেছে, আমাকে আমাদের রিলেশনটাকে অ্যাকসেপ্ট করেছে। তো এর থেকে বড় জয় আর কিছু হতে পারে না, যেখানে বাবা ফুল ফ্যামিলি নিয়ে আমি সিসজেন্ডার একজন উমেন ট্রান্সম্যানের সাথে সসম্মানে তার বাড়িতে রয়েছি। আর সেই সম্মানটুকু ও আমাকে দিয়েছে, সাপোর্ট করেছে। আমি অনেক ডিপ্রেশনে ছিলাম, সেখান থেকে আমাকে বার করতে হেল্প করেছে। আমি হাসছি, কথা বলছি, এটা পর্যন্ত আমাকে ওর জন্য আজকে আমি পারি। তোমরা আজকে দুজনেই আজকের প্রোগ্রামে এলে, কেমন এনজয় করলে? ভীষণ এনজয় করলাম। রঞ্জিতা দিদি তো আমাদের বট গাছ, রঞ্জিতের ছায়ায় আমরা থাকি, ঠিক আছে? আমাদের ইন ফিউচার আমাদের খাওয়াবে, বুড়ো বয়সে আমাদের দেখবে, এটাই আশা করি রঞ্জিতা থেকে। পিয়ুষ বল, কি বলবে আজকের দিনটা নিয়ে? কি বলবে আজকের দিনে প্রাইড মান্থে নতুন কিছু আমার বলার নেই, কেননা আমাদের কাছে প্রত্যেকটা দিনই আমরা প্রাইড হিসাবেই সেলিব্রেট করি। কেননা আমরা নিজেরা যত কালারফুল রাখতে পারবো আমাদের আগামী দিনগুলো তত সুন্দর হবে। তো আমাদের পরের প্রজন্মের জন্য আমরা এটুকুনি বার্তা দিতে পারি যে তোমরা নিজের উপরে ভরসা রাখো। আর যারা গুরুজনেরা আমাদের কী বলবো, আমি সেইভাবে বলতে পারছিও না, যাদের সাপোর্টে আমরা রয়েছি তাদেরকে একটু অনুসরণ করো, দেখবে আগামী দিনগুলো তোমাদেরও সুন্দর হবে। শুধু এইটুকুই লাস্টে বলবো, প্রাইড মান্থের শেষে যে নিজের উপরে ভরসা রাখো, এগিয়ে চলো। তুমি কি বলবে আজকের দিনে? একটা কথা বলতে চাই, সব ভাই বোনদেরই বলতে চাই যে বাবা ফ্যামিলি সাপোর্ট করছে না বলে ফ্যামিলিকে ছেড়ে বেরিয়ে যাওয়াটা কোনো সলিউশন নয়। ফ্যামিলিতে থাকো, ফ্যামিলির জন্য করো, একটা সময় গিয়ে হলেও ফ্যামিলি রিটার্ন দেয়। তো সেই দিনটার জন্য একটু ওয়েট করতে হবে, সব সময় ইনস্ট্যান্ট সব কিছু হবে না। একটু তুমিও এফোর্ট দাও, ফ্যামিলিও তোমার উপর এফোর্ট দেবে। সবার আগে সবাই সবার ফ্যামিলিকে দেখো, কারণ বেস্ট সাপোর্ট তোমাদের ফ্যামিলিই করতে পারে। এইটুকুই বলতে চাই।
সো ভিডিও শেষে আমি এটুকুই বলবো, তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছো যে আমি কীভাবে এই কমিউনিটির সাথে যুক্ত। LGBTQ কমিউনিটি আমার ফ্যামিলি, এই ফ্যামিলির মধ্যেই আমি আমার সবথেকে কাছের মানুষ পিয়ুষকে খুঁজে পেয়েছিলাম, এবং রঞ্জিতাদি, বাপ্পাদা, আরও অনেক ফ্রেন্ডস আছে, শ্রাবণ, স্বর্ণকমলিনী এবং আরও অনেক ফ্রেন্ডস আছে। তোমরা যদি আমার ফেসবুক পেজটা একটু ফলো করো, তোমরা দেখতে পাবে যে আমরা সবাই সবার সাথে কী সুন্দরভাবে মৈত্রীদির কথায় বলে যে আমরা আরও বেঁধে বেঁধে থাকি। সত্যিই আমরা বেঁধে বেঁধে আছি, এবং তোমাদের কাছ থেকে আমি অ্যাট লাস্ট এটুকুই বলবো যে একটু আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই স্রোতের বিপরীতে হেঁটে সুখে শান্তিতে সংসার করতে পারি। আর তোমাদের কাছে আমার কিছু চাওয়ার নেই। ভিডিওটা এখানেই শেষ। আমরা এইভাবেই সেলিব্রেট করলাম হোল মান্থ। ইটস এ প্রাইড মান্থ ফর আস, LGBT কমিউনিটির এটা প্রাইড মান্থ। আমরা সত্যি প্রাউড অফ আওয়ার সেলফ যে আমরা লড়াই করে বাঁচি। আজকের ভিডিওটা এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই গাইস।